লেখিকা প্রতীতি চৌধুরীর ন আস্তিক। শরতের মেঘ। হঠাৎ করে যে এমন বৃষ্টি নামবে বুঝতে পারেনি ঈশিকা। নন্দনপুর পৌঁছতেই ওর প্রায় দুপুর 12টা বেজে গেল। বাস থেকে নেমে দেখলো বৃষ্টি শেষে পাতা ধোয়া রোদ্দুরটা বেশ ঝলমলে দেখাচ্ছে। নন্দনপুর গ্রাম্য এলাকা, বাসস্টপের আশেপাশেও সবুজের সমারোহ চোখে পড়ার মতো। ঈশিকার অবশ্য ইচ্ছে ছিল না নন্দনপুরের চৌহদ্দিতে আর কখনো ফিরে আসার, কিন্তু ভাগ্য যখন কাউকে ডাক দেয় তখন আর কী বা করার থাকে। আচ্ছা, এখনও কি ঈশিকা ভাগ্যে বিশ্বাস করে? ও কি আজও আস্তিক? মনে মনে হাসল ঈশিকা। আজ থেকে প্রায় 10 বছর আগে ভাগ্যের উপরে বিশ্বাস রেখেই তো জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্তটা নিয়েছিল। ঈশিকা তখন নন্দনপুর রাজহাটি বালিকা বিদ্যালয়ে অস্থায়ীভাবে যোগ দিয়েছে। গৌরহাটি থেকে নন্দনপুরও বাসে যাতায়াত করত। সেদিন সকাল থেকে ইলশে গুড়ির মতো বৃষ্টি মাথায় নিয়েই স্কুলের জন্য বেরিয়েছিল। নতুন জয়েনিং বলে সামান্য বৃষ্টিতে আর ছুটি নিতে পারেনি। তবে সেদিন কিঙ্করের অফ ডে ছিল। কিঙ্কর বেশিরভাগ শুক্রবারই কলকাতা থেকে বাড়ি চলে আসতো। সেদিন কিঙ্কর নিজেই বলেছিল আবহাওয়া ভালো নেই, ওকে আর বিকেলে একা ফিরতে হবে না। কিঙ্কর বাইক নিয়ে আনতে যাবে। দূরে থাকলেও এরকমভাবে কিঙ্কর প্রতি সপ্তাহে ঠিক একটা দিন ঈশিকার সাথে কাটাবার সুযোগ খুঁজে নিত। ছাত্রীদের কাছেই ঈশিকা প্রথম খবর পেয়েছিল বেরবাটির আশ্রমে 24 প্রহরের মেলা বসেছে। অল্প বয়সী ঈশিকা ম্যামকে ওদের স্কুলের ছাত্রীরা খুব ভালোবাসত আর সহজে সব কথা বলতেও পারত। ওরাই বলেছিল বেরবাটির আশ্রমে খ্যাপাকালীর মন্দির আছে, খুব জাগ্রত ঠাকুর। ওখানে সাধু সন্ন্যাসীরাও থাকেন। তবে ঈশিকার একা একা মেলা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল না। কিঙ্কর নিতে আসবে শুনে ভেবেছিল ও যদি মেলায় যেতে রাজি হয় তো ঘুরে আসবে। কিঙ্করের বাইকে উঠে ঈশিকা ইতস্তত করে বলেছিল, জানিস, বেরবাটির ওদিকে একটা আশ্রম আছে, শুনেছি কালী মন্দিরের কাছে বড় একটা দিঘিও আছে, ওখানে না মেলা বসেছে। কিঙ্কর বরাবরই চুপচাপ, সব শুনেও হুয়ের অতিরিক্ত কিছু বলেনি। সকাল থেকে বৃষ্টি হলেও বিকেলের আকাশটা সেদিন বেশ পরিষ্কার ছিল। ঈশিকাই জেদ করে বলেছিল, তোর তো আজ তেমন কিছু কাজ নেই, একবার ঘুরে আসি, চল না। কিঙ্কর রাস্তার ধারে বাইকটা ব্রেক কষে হালকা বকুনি দিয়ে বলেছিল, তোর মাথা খারাপ, এখানে মেলা দেখতে যাবি? ঈশিকা গাল দুটো ফুলিয়ে বলেছিল, তুই যতটা খারাপ ভাবছিস ততটা নয়। বেরবাটির আশ্রমে সাধু সন্তরা থাকে, ওখানে মাতলামি হবে না। কিঙ্কর সাধু সন্তদের নাম শুনে মনে মনে হেসেছিল। নেশাপান যে গেরুয়াধারীরাও করে কলকাতায় থাকার সূত্রে সেই অভিজ্ঞতা কিঙ্করের ভালোই ছিল। তবে ও জানত ঈশিকার এসব সাধু মুনি ঠাকুর দেবতার উপরে চরম বিশ্বাস। এখন যদি ওকে নিয়ে না যায় তাহলে 7 দিন এই নিয়ে অভিমান করবে। তাই বাইক ঘুরিয়ে বেরবাটির পথ ধরতে রাজি হয়ে গেছিল। অবশ্য ঈশিকা শুধু অভিমান করবে বলে নয়, ওর মন প্রসন্ন করার পিছনেও কিঙ্করের কিছু উদ্দেশ্য ছিল। নন্দনপুর বাসস্ট্যান্ড থেকে বেরবাটি হাঁটা রাস্তা, সেখানে গিয়েই কিঙ্কর আবার প্রসঙ্গটা তুলেছিল। কিঙ্করকে ওর কোম্পানি থেকে 3 বছরের জন্য সিডনি পাঠাতে চায়। আরও এবার মনস্থির করেছে ঈশিকাকে বিয়ে করে অস্ট্রেলিয়া যাবে। ঈশিকাকে গত 2 মাসে এই কথাটা বেশ কয়েকবার বলেছিল কিঙ্কর, কিন্তু ঈশিকারই ইচ্ছে ছিল না চাকুরি ছেড়ে চলে যাওয়ার। কিঙ্কর ঈশিকাকে ওর হাবভাবে বুঝিয়েছিল সামান্য কন্ট্রাকচুয়াল পোস্টে কি এমন স্যালারি, এরকম একটা স্বপ্নের জীবনযাত্রাকে কেউ বোকার মতো ছেড়ে দেয়? ঈশিকার সাথে কিঙ্করের পরিচয়টা তো একদিনের ছিল না। সে কোন ছোটবেলাতে গৌরহাটি হাই স্কুলে ওরা একসাথে পড়েছিল। তারপর কিঙ্কর ইঞ্জিনিয়ারিং পড়তে কলকাতা চলে যায় আর ঈশিকার গৌরবাটি থেকেই ম্যাথমেটিক্সে অনার্স। কিঙ্কর মাঝে মাঝে ওকে এসব ঠাকুর দেবতা নিয়ে রাগাতো, বলতো সায়েন্স নিয়ে পড়েও তুই অন্ধবিশ্বাস কি করে রাখিস। ঈশিকার ভয়ে বুক কাঁপত। কিঙ্করকে বকুনি দিয়ে বলতো, চুপ কর নাস্তিক, ঈশ্বর এসব শুনলে পাপ দেবে। কিঙ্কর বেশি কিছু তর্ক করত না, শুধু হেসে বলতো, আমি নাস্তিক নই। ওই নাস্তিক গোছের? ঈশিকা জিজ্ঞাসা করত, সেটা আবার কি?
কিঙ্কর বলতো, সেটা আস্তিক তো মোটেও নয়, কিন্তু নাস্তিক বলা যায় না, তোর ক্ষুদ্র মাথায় ঢুকবে না। শহরে পড়াশোনা করে কিঙ্করের পা থেকে মাথা অবধি বদলে গেলেও সেদিন পর্যন্ত ঈশিকা একই ছিল। সেই মায়ের পিছনে প্রসাদের থালা নিয়ে মন্দিরে পুজো দিতে যাওয়া, ঠাকুরের কাছে 16 আনা দিয়ে স্নান জল মাথায় নেওয়া, পরীক্ষার আগে ভক্তি ভরে ঠাকুরকে ধূপ দেখিয়ে আশীর্বাদ চাওয়া, সরল মনের একটা মেয়ে। বেরবাটির মেলাতে একটু ঘোরাঘুরি করার পরেই কোনো এক সাধক জ্যোতিষীকে ওরা বটতলায় দেখতে পেয়েছিল, যার সামনে হস্তরেখা যাচাইয়ের ছোটখাটো ভিড় জমে গেছিল। আমাদের দেশের যে কোনো গ্রামীণ মেলাতে এই দৃশ্যটা অবশ্য খুব স্বাভাবিক। মানুষ যেখানে নিজের পরিশ্রমের চেয়ে ভাগ্যকে বেশি বিশ্বাস করে, সেখানে হস্তরেখা বিশারদ, লটারি স্টল থাকবে না তাই কি হয়? পরন্তু বিকেলের আলোয় ঈশিকা তাকিয়ে দেখেছিল ওদের মতোই অনেকে উদগ্রীব হয়ে হাতের তালু মেলে ধরছে সেই সাধক পুরুষের কাছে। ওনার পরনে ছিল গেরুয়া ধুতি, গায়ে লাল উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা চুল, একমুখ দাড়ি, কপালে সিঁদুরের তিলক। সেই সাধক পুরুষের চোখের দিকে তাকাতেই ঈশিকার কেমনই যেন একটা ভয় ভয় করেছিল। মনের মধ্যে শ্রদ্ধার সঞ্চার হয়েছিল। ঈশিকার ওনার কাছে যাওয়ার ইচ্ছে থাকলেও কিঙ্করের জন্যই সাহস পায়নি। দু একবার সেই জ্যোতিষীর দিকে তাকাতেই হয়তো উনি কিছু বুঝেছিলেন। ততক্ষণে ওনার সামনের জটলাটাও কমে এসেছিল। জ্যোতিষী হাঁক দিয়েছিলেন, ভয় কেন পাস মেয়ে, এদিকে আয়। ঈশিকা কিঙ্করের হাতটা টেনে ভয়ে ভয়ে ওর দিকে তাকাতেই কিঙ্করের বুঝতে অসুবিধা হয়নি ও কি চায়। ঈশিকার বিশ্বাসে কিঙ্কর খুব একটা বাধা দিত না। মনের মধ্যে তেমন কোনো শ্রদ্ধা না থাকলেও ঈশিকার জন্যই বাধ্য হয়ে কিঙ্করও সেই জ্যোতিষীর সামনে গিয়ে বসেছিল। ঈশিকার কপালের দিকে তাকিয়ে জ্যোতিষী বলে উঠেছিলেন, জীবনে অনেক উথাল পাথাল আসছে তোর। কিঙ্কর পাশ থেকে হেসে বলেছিল, সে তো আসবেই, বিবাহের পর স্বদেশ ছেড়ে বিদেশে যে যেতে হবে। ঈশিকার মুখটা এক মুহূর্তে ভারী হয়ে গেছিল, তবে জটাধারী সাধকের উপরে আস্থা রেখে জিজ্ঞাসা করেছিল, বাবা, আমার বিদেশ যাত্রা ঠিক হবে? আমি এই নন্দনপুরের স্কুলে 4 মাস হলো জয়েন করেছি, চাকুরি কি ছেড়ে দেব? ঈশিকার দিকে তাকিয়ে হো হো করে হেসে সেই সাধক বাবা বলেছিলেন, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হয় মা, এ তো সংসারের নিয়ম। তুই সংসারের বাঁধনে পা দিবি আর এটুকু ছাড়তে হবে না? ঈশিকা মনে মনে ঢোক গিলে বলেছিল, বাবা, আমি ওকে বিয়ে করে বিদেশে গিয়ে সুখী হব তো? কিঙ্করের চোখে মুখের দিকে তাকিয়ে ঈশিকার মনে হচ্ছিল ও বিরক্ত হচ্ছে, তবুও অধীর আগ্রহে সেই সাধকের উত্তরের জন্য অপেক্ষা করেছিল ঈশিকা। জ্যোতিষী সাধক ভারী গলায় বলেছিল, বিলকুল খুশি হবি, ভালো থাকবি। ঈশিকা নিজের হাতটা জ্যোতিষীর কাছে মেলে ধরে বলেছিল, আর কি আছে বাবা আমার ভবিষ্যতে? জ্যোতিষী কপাল কুঁচকে বিজ্ঞ দৃষ্টিতে হাতে রেখা দেখে বলেছিল, সামনের বাধাটা পেরিয়ে গেলেই স্বামী পুত্র নিয়ে সুখের সংসার। কিঙ্কর বুঝেছিল এটাই সুযোগ জ্যোতিষীর মাধ্যমে ঈশিকাকে বিয়ের জন্য রাজি করিয়ে নেওয়ার। সাধকের পায়ের কাছে 500 টাকার দক্ষিণা বের করে দিয়ে বলেছিল, বাধা মানে তো ওই চাকরিটা বাবা, ওই জন্যই আমার সাথে যেতে চাইছে না। আপনি আশীর্বাদ করুন যাতে ঠিক পথে আমরা হাঁটতে পারি। কিঙ্করের যে এসব সাধু সন্তে তেমন বিশ্বাস নেই সেটা জানতো ঈশিকা, তাই হয়তো ওর কথাতে বেশ অবাক হয়ে কিঙ্করের মুখের দিকে তাকিয়েছিল। তার মধ্যেই ঈশিকার হাতটা শক্ত করে মেলে ধরে জ্যোতিষী ভারী আওয়াজে বলেছিলেন, তোর জন্মতিথিটা বলতো পুত্রী। হাতে টান পড়তে ঈশিকা ভয়ে ভয়ে সেই জটাধারীর দিকে তাকিয়ে বলেছিল নিজের জন্ম তারিখ। জ্যোতিষী হো হো করে হেসে বলেছিল, কুষ্ঠি করাসনি? তোর তো আয় নেই রে মা, সবই ব্যয়, এ বিধির লিখন, কি করে খণ্ডাবি? ঈশিকার মুখটা শুকিয়ে গেছিল, মনমরা গলায় বলেছিল, আয় নেই? রোজগার করতে পারবো না? আরও একবার হেসে সাধক বলেছিল, বোকা মেয়ে, তোর স্বামী তো রোজগার করবে, তুই শুধু ব্যয় করবি, রাজরানী হয়ে থাকবি ওর সংসারে, আর কি চাই? কোনোদিন অভাব আসবে না তোর, চিন্তা মুক্ত থাক। সাধকের আশীর্বাদ নিয়ে ওরা দুজনেই বটতলা থেকে উঠেছিল। বাড়ি আসার পথে অবশ্য কিঙ্কর এই নিয়ে খুব অভিমানও করেছিল। গাল ফুলিয়ে ঈশিকাকে বলেছিল, আমাদের 15 বছরের বন্ধুত্বে তোর ভরসা নেই? আর এই 15 মিনিটের ভণ্ডামিতে আছে
ইশিকা বাইকে কিঙ্করকে জড়িয়ে ধরে বলেছিল, এবার যাতে তোকেই শুধু বিশ্বাস করি তারই তো বিধান দিলেন উনি, তবুও রাগ করছিস। পুরনো কথা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিল ইশিকা। মাঝে মাঝে ওর প্রায়ই মনে হয়েছে বেরবাটির আশ্রমে এসে সে সাধকের খোঁজ করবে, কখনো যদি দেখা পায় তো জবাব চাইবে সেদিনের সে মিথ্যে বিধানের, যার জেরে ইশিকার পুরো জীবনটা তছনছ হয়ে গেছিল। অবশ্য দোষ কি শুধু ওনার একার ছিল? ইশিকাদের বাড়ি কুলপুরোহিত আচার্য শঙ্করদেব নিজের হাতে ওর কুষ্ঠি গণনা করেছিলেন। তাতেও তো লেখা ছিল ইশিকা সারা জীবন শুধু ব্যয়ই করবে। সেদিন ওই সাধকের হস্তরেখা বিচারের পরে ইশিকা বাড়ি ফিরে সবচেয়ে আগে ওর বাবার পুরনো সিন্দুকে হানা দিয়েছিল। লাল শালু জড়ানো হলদে কাগজের রোলটা বের করে দেখেছিল, সত্যি ওর কুণ্ডলিতে শুধু ব্যয়ের গণনা আছে। কিঙ্করের সাথে নতুন জীবনের স্বপ্নে ও কিছুতেই যেন সেদিন বিভোর হতে পারছিল না। কেমনই একটা মন খারাপি বাতাস ওর মনে দোলা দিচ্ছিল। খ্যাপাকালীর মন্দিরে ঘণ্টা বাজার আওয়াজ পেয়ে সচেতন হলো ইশিকা। অনেক বছর পর চেনা কোনো শব্দ যেন ওর মনে অনুরণন তুলল। এখনো কি হৃদয়ের আলোড়নেও বিশ্বাস করে হয়তো কোনো ভক্ত পুজো দিতে এসেছে, তাই ঘণ্টা বাজছে, নিজের মনকে বোঝালো ইশিকা। নন্দনপুর বাসযাত্রী প্রতীক্ষালয়ের পিছনে ধুধু মাঠের দিকে তাকালেই মন্দিরটা দেখা যায়। মন্দিরের পিছনে দিঘি, অন্য পাশে আশ্রম, আর আশ্রমের ঠিক পরেই শুরু হচ্ছে বেরবাটি গ্রাম। ভাবনার গহনে হারিয়ে গিয়ে ইশিকা খেয়ালই করেনি কখন প্রতীক্ষালয় থেকে বেরিয়ে এক পা দুই পা করে হাঁটতে শুরু করেছে। দূরত্ব খুব বেশি নয়। মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়ে ইশিকার খেয়াল হলো বিধুপ্রসাদ বাবু গাড়ি পাঠাবেন বলেছিলেন। সে যাগ্গে, চলেই যখন এসেছে চারপাশটা নিজেই ঘুরে দেখবে বলে মনে মনে স্থির করল ইশিকা। ইশিকা আগে এখানে একবারই এসেছিল, তখন সূর্য ছিল অস্তাচলে। সন্ধ্যের সময় বেরবাটির মেলাতে এই জায়গাটা লোকে ভরেছিল। ওই তো খ্যাপাকালীর মন্দির, আগের থেকেও ভগ্ন প্রায় দশা। দিঘির পাশে বটগাছের চাতালটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সামনেই আশ্রমের প্রাচীর, ভিতরে অনেকটা সরকারি জায়গা। এখন আশ্রম থেকে মেরামতের জন্য সরকারের সাহায্য চাইছে। বিধুপ্রসাদের কাছে শুনেছে ঠিকঠাক রক্ষণাবেক্ষণের অভাবে এখন আর মেলাটাও তেমন জমজমাট হয় না। আশ্রমের ভিতরে কয়েকটা ভাঙাচোরা ঘরে সাধু সন্তরা থাকেন, মাধুকরী বৃত্তিতে তাদের দিন কাটে। ঘুরতে ঘুরতে ইশিকার চোখে পড়ল বটতলার অন্য দিকে। গেরুয়া উত্তরীয় গায়ে দিয়ে জটা মাথা এক সাধু শুয়ে আছে। একটু আগে বৃষ্টি হয়েছে, বটতলা ঠান্ডা হাওয়াতে হয়তো ঘুমোচ্ছেন। সাধুর পাশে রাখা জবা ফুলের সাজি, সাথে বড় একটা লাঠি। লাঠির প্রান্ত দুই ভাগে ভাগ হয়েছে, সেখানে চন্দন আর হলুদ সিঁদুরে লেপালেপি। আগে হলে ইশিকা হয়তো প্রণাম করত, মন্দিরে গিয়ে কালী মায়ের স্নান জল মাথায় নিত। এখন আরও ভক্তি শ্রদ্ধা করতে পারে না, তবে একবারে সবকিছু অস্বীকার করতেও কেমনই একটা অস্বস্তি হয়। নিজের মনে প্রশ্ন করে নিজেকে, ও কি আস্তিক নাকি নাস্তিক? কিঙ্করের কথাটা মনে আসে, আস্তিক। সাধুকে পাশ কাটিয়ে দিঘির ওদিকে যাচ্ছিল ইশিকা। হালকা পায়ের আওয়াজেই উনি জেগে উঠলেন। লাঠিটা উপরে তুলে জোর গলায় আওয়াজ দিলেন, হর হর মহাদেব। ইশিকা পিছনে ফিরে তাকালো সাধুর দিকে। কপালের মাঝে আড়াআড়ি ভাবে চন্দনের 3টে দাগ, তার মাঝে সিঁদুরের তিলক, গলাতে রুদ্রাক্ষের মালা। শুয়ে থাকার জন্যই হয়তো জটার চুলগুলো চূড়ো করে বাঁধা নেই, এলোমেলো ভাবে ছড়িয়ে আছে কাঁধে পিঠে। ইশিকা একবার ওনার মুখটা মেলানোর চেষ্টা করল বেরবাটির মেলায় দেখা সেই জ্যোতিষ সাধকের সঙ্গে। তারপরে নিজের মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবল কত বছর আগের কথা। তাছাড়া ছোটর থেকে ইশিকার সব গৈরিকধারীকেই একই মনে হতো, হয়তো সেটাও অতিরিক্ত ভয়েরই প্রকাশ ছিল। ইশিকার ওখানে দাঁড়াতে ইচ্ছে করল না। এমনিতেও এই বটতলায় ওর অনেক স্মৃতি মিলেমিশে আছে, কিন্তু ইশিকা চলে যাওয়ার আগে সেই সাধু ফুলের সাজি নিয়ে পথ আটকে বললেন, বেরবাটি এসে মায়ের পুজো না দিয়ে চলে যাস, কে তুই? ইশিকা মনে মনে ভাবল
ওকে দেখে পুজো করাতে এসেছে মনে হবার তো কারণ নেই। ওর ব্লু জিন্স, আকাশি কুর্তি, সাইড ব্যাগ, হাতের ঘড়ি, বিনুনি করা চুল, কোনোটাতেই ভক্ত মনে হওয়ার কথা নয়। তবুও বয়স্ক সাধুকে অসম্মান না করে ইশিকা বলল, বাবা, পুজোর সময় তো আর নেই, ঘড়িতে 1টা বাজে। সাধু হাতে লাঠি শূন্যে তুলে গর্জে উঠে বললেন, তাতে কি, আমাকে প্রণামী দিয়ে ফুল বেলপাতা নিয়ে যা। বেরবাটির খ্যাপাকালি কাউকে শূন্য হাতে ঘোরায় না। হর হর মহাদেব। ইতস্তত করছিল ইশিকা। ফুল বেলপাতার প্রতি শ্রদ্ধা ওর অনেকদিন আগেই ঘুচেছে। একসময় নিজেদের সম্পর্কটার কথা ভেবে কত মন্দির, মসজিদ, গির্জাতেই তো ঘুরেছে। লাভ কিছু হয়েছে? সাধ্য থাকলে এসব ভণ্ড সাধুদের উপরে ও বদলা নিয়ে ছাড়ত। ইশিকার দোনামনা দেখে আবার সেই সাধু বলে উঠলেন, মায়ের ফুল দেখবি, বছর ঘোরার আগেই চাকরি পাবি। মনে মনে এবার সত্যি খুব হাসি পেল ইশিকার। সেটা নিয়ন্ত্রণ করে বলল, অফিসের কাজে এখানে এসেছি সাধু বাবা। রুদ্রাক্ষধারী কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার গলা ছেড়ে চেঁচিয়ে বললেন, হর হর মহাদেব, এবার সরকারি চাকরি পাবি, আরো বড় অফিসে প্রমোশন হবে তোর। ইশিকা বুঝতে পারছিল এই গৈরিক জটাধারী ওকে অচেনা দেখে নিজের কথার জালে ফাঁসাতে চাইছে। এটাই যে ওদের পেশা, বুজরুকিতে পয়সা রোজগার। ইশিকার বয়স প্রায় 35 পেরিয়েছে। ছিমছিমে গরম বলেই সাধুর চোখেও ভুল হয়েছে। কি যেন মনে মনে ভাবলো ইশিকা। ঠিক করলো আজ আর সত্যিটা বলবে না, দেখাই যাক না গল্পটা ঠিক কত দূর অবধি গড়ায়। এতদিন তো সাধু সন্তরা অন্যের ভাগ্য পরীক্ষা করে চমক দিয়েছে, আজ না হয় ওই একটু চমকে দেবে। ইশিকার মনে যে আজ কোনো সাধু সন্তের প্রতি বিন্দু মাত্র ভক্তি নেই, তা ওর মুখ দেখে বোঝার উপায় নেই। আসলে মন ও মস্তিষ্কে পরিবর্তন এলেও চেহারাতে যে তার সব দেখায় না। অন্তর্যামী বলে যদি কেউ থাকতেন তবে তিনি হয়তো মনের খোঁজ নিতে পারতেন। ইশিকা গদগদ স্বরে বলল, সত্যি বলছেন বাবা, সরকারি চাকরি আমি পাবো? নতুন ভক্তের মনে নিজের প্রভাব বিস্তার করতে পেরেছে ভেবে সাধু প্রসন্ন চিত্তে বললেন, আলবাত পাবি, তার জন্য খ্যাপাকালির ফুল ধারণ করতে হবে। একটা বাধা পেরোলেই সব সম্ভব। তুই এদিকে আয়, আমি বুঝিয়ে বলছি। ইশিকা বটতলায় গিয়ে বসতেই সাধু এবার গতানুগতিক বুলি আওড়াতে শুরু করলেন, দেখ মা, সবাইকে আমরা এসব বলি না, কিন্তু তোর মুখ দেখেই কেমন মায়া হলো। এই রোদে গরমে এতখানি হেঁটে তুই অফিসের কাজ করতে এসেছিস। তোর পরিশ্রম এতদিন তোকে কাঙ্ক্ষিত স্থানে ঠিক পৌঁছে দিত, ওই যে একটা বাধার জন্য। ইশিকা জিজ্ঞাসা করলো, কি বাধা? সাধু একমুখ হেসে বললেন, সে বাধা আমি কাটিয়ে দেব। আসলে শিক্ষিত মানুষরা তো আজকাল জ্যোতিষতন্ত্রে বিশ্বাসী করে না। তোরও হয়তো মনে হতে পারে আমি ভণ্ড, কিন্তু এসব আছে। অলৌকিক ক্ষমতার বলে বলিয়ান না হলে আমরা গেরুয়া ধারণ করতে পারতাম না। দেখ, আমি তোকে কয়েকটা প্রশ্ন করছি, তুই উত্তর ভাববি, আমি তোর চোখ দেখে সে উত্তর বলে দেব। ইশিকা আবারও মনে মনে হাসল। বুঝতে পারল এই সাধু নিজের দর বাড়াচ্ছে। জটাধারী গম্ভীরভাবে বললেন, মনে মনে তুই তোর পছন্দের লাল ফুলটা ভাব, আমি বলে দেব। ইশিকা সাধুর চোখের দিকে তাকিয়ে বলল, ভাবলাম। সাধু বটতলার শীতল হাওয়া বুকে টেনে নিয়ে বললেন, ভালোবাসিস কাউকে? তাই তো গোলাপ ভাবলি। ইশিকা শান্ত স্বরে উত্তর দিল, গোলাপ ভাবিনি তো, টিউলিপের কথা ভাবলাম। ইশিকা বুঝতে পারল গোলাপ আর জবার অতিরিক্ত এই বেচারা সাধু হয়তো অন্য কোনো লাল ফুলের নাম জানেও না। সাধু আর কোনো উত্তর না দিয়ে দ্বিতীয় প্রশ্নে চলে গেল, আচ্ছা, চোখ বন্ধ করে মনে কর তোর প্রিয় ফলটা তুই খাচ্ছিস। ইশিকা আবারও হেসে বলল, আচ্ছা, ভাবলাম খাচ্ছি। সাধক এবার খুব সজাগভাবে বললেন, জানি তুই আমার পরীক্ষা নিতে চাইছিস। আম, আঙুর তো নয়। তুই কোনো সরস ফলের কথাই ভাবিসনি, নিরস ফলের কথা ভাবছিস, তাই তো? ইশিকা চোখ খুলে ঘাড় নাড়ল। ও যে মনে মনে আজ সত্যি সাধুর পরীক্ষা নেওয়ার কথা ভেবেছে, সেটা সাধু বুঝতে পেরে গেছে ভেবে একটু অবাক হলো। গেরুয়াধারী এবার তৃতীয় প্রশ্নে চলে গেলেন। বললেন, মনে মনে তোর এক হাত স্বর্গে আর এক হাত মর্তে রাখ। ইশিকা এবার আর কিছু উত্তর না দেওয়াতে 5 সেকেন্ড পরে সাধু নিজেই বললেন, ডান হাত স্বর্গে রেখেছিলি তো? ইশিকা আবারও ঘাড় নাড়তে বাধ্য হলো। সাধক আরও একবার নিজের 2 ভ্রু জোড়া করে ইশিকার কপাল নিরীক্ষণ করে বললেন, তোর তো খুব শুভ সময় আসছে, ভালো চাকরি, ভালো পাত্র সব একযোগে অপেক্ষা করছে। ইশিকার বিদ্রুপ ভরা হাসিটা মনে হয় আরও ঠোঁটের
কোণে চাপা পড়তে চাইল না, সেটা বেরিয়ে আসতেই বেশ ঘাবড়ে গেলেন সাধু বাবা। গলা ঝেড়ে উনি বললেন, কৃপান বাবার গণনা মিথ্যে যায় না রে মা। শুভ সময় তোর জন্য অপেক্ষা করে আছে। রাজরানী হবি তুই। স্বামী পুত্র কন্যা নিয়ে ভরা সংসার। ইশিকার কানে অনুননিত হতে লাগলো 10 বছর আগে এই বেরবাটির কোনো এক সাধু বাবার গণনা। সেও যে বলেছিল চাকরি ছেড়ে কিঙ্করের হাত ধরে বিদেশ পাড়ি দিলে ওর জীবনের সব বাধা নাকি কেটে যাবে। সুখী সংসার ওর জন্য অপেক্ষা করছে। রাজরানী হয়ে নাকি ওর স্বামীর পয়সায় দিব্যি সারা জীবন কাটাবে। কিন্তু বাস্তবে কি তাই হয়েছিল? কিঙ্করের মতো সুপাত্রের সাথে বিয়েতে ইশিকার বাড়িতে আপত্তি ছিল না। ইশিকাদের কুলপুরোহিত শঙ্করাচার্য মহাশয় তো বলেই দিয়েছিলেন, এমন রাজ্যটক হাজারে একটা মেলে। দুজনের কুণ্ডলিতে নাকি আগের থেকে বিধাতা সংযোগ রেখেছিলেন। ইশিকার সেদিন এসব অবিশ্বাস করার কোনো কারণও ছিল না। বিয়ের 1 মাসের মাথায় স্কুলের পার্ট টাইম চাকরি ছেড়ে বরের কাঁধে মাথা রেখে নির্ভাবনায় ইশিকা পাড়ি দিয়েছিল সিডনি। রাতারাতি পাল্টে গেছিল ওর জীবনযাত্রা। ছোটর থেকে গৌরহাটিতে বড় হওয়া ইশিকা যেন কুয়ো থেকে গভীর সমুদ্রে গিয়ে পড়েছিল। ইশিকার যে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে বুঝতে পারত কিঙ্কর। প্রথম দিকেও চেষ্টাও করত ইশিকার খেয়াল রাখার, ও যাতে বাইরে গিয়ে কোনো অস্বস্তিতে না পড়ে সেদিকে নজর রাখার। কিন্তু কিভাবে যেন ধীরে ধীরে বদলে গেল ওদের দুজনের মাঝের সম্পর্কের বন্ধনটা। পাল্টে গেল ইশিকার ছোটবেলার চেনা কিঙ্কর। ড্রিঙ্ক করা শুরু করলো, মাতরামি করা শুরু করলো। তার মধ্যে ইশিকার দাদার বিয়ে ঠিক হলো। কিঙ্করের ইন্ডিয়া আসার ইচ্ছেও তেমন ছিল না। ইশিকার জন্যই বাধ্য হয়ে নিমন্ত্রণের দায় সারতে এসেছিল। কয়েকদিনের ছুটি কাটিয়ে আবার ওরা অস্ট্রেলিয়া ফিরে গেছিল। ইশিকা বুঝতে পেরেছিল ওর সব রিলেটিভদের কথাই ঠিক। একবার ইন্ডিয়ার বাইরে বেরিয়ে গেলে আর কেউ ফিরে আসতে চায় না। না হলে কিঙ্করের কোম্পানি থেকেই বা আরো 2 বছরের মেয়াদ বৃদ্ধি করবে কেন? এর মধ্যে ইশিকার সামনের জগৎটা এলোমেলো হয়ে গেল ওর বাবার মৃত্যুর খবরে। দূর দেশ থেকে ইশিকা সবটা জানতে পেরেও ছুটে আসতে পারেনি। কিঙ্কর ওকে বাবার মৃত্যুতে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে স্পষ্ট জানিয়ে দিল মাত্র কয়েক মাস আগে ওরা ইন্ডিয়া থেকে ঘুরে এসেছে, বারবার এভাবে যাওয়া সম্ভব নয়। ইশিকা রাজরানী কি করে হবে? ও যে রাজ করতেই জানতো না। খাঁচায় বন্ধি পাখির মতো 4 দেওয়ালের মাঝে ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠত। আরও কিছুদিন পরে কিঙ্কর যখন জানতে পারল ইশিকা প্রেগনেন্ট, তখন যেন খুব বেশি ব্যস্ত হয়ে উঠল ওকে গৌরহাটিতে রেখে আসার জন্য। যে কিঙ্কর একটা সময় ওকে নিজের সাথে নিয়ে যেতে ব্যস্ত হয়ে উঠেছিল, সেই ওকে বোঝালো এখানে একা থাকার চেয়ে ইন্ডিয়া ফিরে যাওয়ার ওর পক্ষে ভালো। সেখানে তো ইশিকার মা আছে, তাছাড়া কিঙ্করেরও বাবা মা সবাই আছে। ইশিকা অবশ্য কিঙ্করের কথাবার্তা আচরণে বেশ অসঙ্গতি খুঁজে পাচ্ছিল, তবুও ওর কথাতে আপত্তি করেনি। ভেবেছিল গৌরহাটি ফিরে এলে বদ্ধ খাঁচা থেকেও মুক্তি পাবে, ওর মধ্যে তিল তিল করে বেড়ে ওঠা প্রাণটাকে ঘিরেও বাঁচবে। কিন্তু সেটাও যে ওর কপালে ছিল না। ফিরে আসার কয়েক মাসের মধ্যেই শ্বশুর ঘরে দোতলার সিঁড়ি থেকে পড়ে সব শেষ। ইশিকার এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও কিঙ্কর ওকে দেখতে এলো না। কিঙ্করের ফোন না করা, কথা না বলা, এসব থেকে ইশিকা বুঝতে পারত ও শুধু শারীরিকভাবে দূরে নেই, মানসিকভাবেও হাজার হাজার মাইল দূরে সরে যাচ্ছে। কত যে মন্দির, মসজিদ, গির্জাতে গিয়ে মাথা ঠুকে এসেছে ইশিকা। কোনো দেবতা যদি চোখ তুলে তাকায়, কিন্তু পাথরের মূর্তির কি ক্ষমতা যে জীবন্ত মানুষের মন বদলে ফেলবে? ইশিকার শ্বশুর শাশুড়িও পরে পরে ওকে দোষ দিতে লাগলো। ও নাকি ওদের নাতি ছেলে কাউকে নিজের কাছে রাখতে পারেনি। কটূক্তি শুনতে শুনতে ক্লান্ত হয়ে একসময় বাপের বাড়ি চলে যায় ইশিকা। বাপের বাড়ি দূরত্ব কম হলেও ততদিনে সেখানেও সব বদলে গেছে। ইশিকার দাদা ঈশান নিজের সংসার নিয়ে ব্যস্ত। ইশিকার বাবা মারা যাওয়ার পর সেই সংসারে ওর মায়েরও আর তেমন অধিকার ছিল না। ইশিকা প্রতিনিয়ত বুঝতে পারছিল ওর করুণ পরিস্থিতিটা। তখনই একদিন ওর সামনে আসে ডিভোর্সের ফরমান। জানতে পারে গত 1 বছর ধরে কিঙ্কর সিডনিতে কারো সাথে লিভিনে আছে, তাকে বিয়ে করতে চায়। দুঃখে, অপমানে, অভিমানে ইশিকা কোনো খোরপোশ ছাড়াই সেদিন কিঙ্করকে ডিভোর্স দিয়েছিল। পরে অবশ্য বুঝেছিল কত বড় ভুল, যখন অভাবে সে দরজায় কড়া নেড়েছিল। ইশিকার দাদা বৌদির সংসারে ও ক্রমশ বাড়তি বোঝা হয়ে উঠেছিল। তখনই নিজের বিয়ের গয়না বিক্রি করে শুরু করেছিল ওর ঘুরে দাঁড়াবার অনিশ্চিত লড়াইটা।
একের পর এক বই কেনা, চাকরির পরীক্ষার জন্য পড়া, কোচিং ক্লাস জয়েন করা। ইশিকার মা বলেছিলেন, ওই গয়নাটুকুই তো মেয়ে মানুষের সম্বল, সেটাও বিক্রি করছিস? কে দেখবে তোকে ভবিষ্যতে? জানিস তো তোর কুণ্ডলিতে লেখা আছে আয় নেই। তারপরেও কি যে মনের জোর পেয়েছিল ইশিকা, আজও জানে না। তবে ওর মায়ের চোখে চোখ রেখে দৃঢ়স্বরে বলেছিল, যিনি কুণ্ডলী করেছিলেন তিনি বিয়ের আগে বলেছিলেন না, আমরা রাজ্যটোক। মিলেছে সে কথা। আমি নিজের কুণ্ডলী এবার নিজেই লিখতে চাই মা। আমার কাছে গয়নার মূল্য নেই। আমি নিজের পরিচয়কে গয়না করতে চাই, নিজেকে নিজের সম্বল করে তুলতে চাই। সাধু বাবার ততক্ষণে মন্ত্রপুত মাদুলি তৈরি হয়ে গেছিল। ইশিকার হাতে দিয়ে বললেন, কি এত ভাবছিস? অতীত না ভবিষ্যৎ? তোর অতীতের ছায়া ভবিষ্যতে পড়বে না, চিন্তা করিস না। তোর হাতে রেখা বলছে সুখী সংসারের কর্ত্রী হবি তুই। রাজরানী হবার ভাগ্য হাতের রেখায় নিয়ে জন্মেছিস। ইশিকা হঠাৎ সাধু বাবার দিকে ঘুরে ব্যঙ্গের হাসিতে বলল, তাই বুঝি? আর হাতের রেখা যদি বদলে যায়? সাধু বাবা বিরক্ত হয়ে বললেন, হাতের রেখা কখনো বদলায় না। আমার গুরু বাবার কাছে হাত দেখার শিক্ষা আমি পেয়েছি, গণনা মিথ্যে হতে পারে না। ইশিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, হাতের রেখা, আঙুলের ছাপ দুটোই কারো কারো ক্ষেত্রে বদলে যায় বাবা। সাধু বাবা রাগী চোখে তাকাতেই ইশিকা হালকা হেসে আবারও বলল, অপরাধ মার্জনা করবেন। আপনাকে কি করে বোঝাবো? আঙুলে ছাপ দিয়ে আধার কার্ড তো করিয়েছেন নিশ্চয়ই। আফটার অল আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেন। আমারও আধার কার্ড হয়েছে, উইদাউট ফিঙ্গারপ্রিন্ট। সিডনি যাওয়ার সময় পাসপোর্ট করতে গিয়েই প্রথম ধরা পড়ে। আমার আঙুলে কোনো ছাপই নেই, আর হাতে রেখা প্রতি বছর বদলে যায়। সাধু বাবা এবার খানিকটা ভ্যাবাচাকা খেয়ে ইশিকার দিকে তাকিয়ে রইলেন। হয়তো উনি নিজেও ভবিষ্যতের প্রতি আর তেমন ভরসা পাচ্ছিলেন না। ভাবছিলেন, দক্ষিণাটা বুঝি এবার হাতছাড়া হলো। সাধু বাবাকে এরকম একটা ধাক্কা দিতে পেরে ইশিকা যেন অদ্ভুত একটা শান্তি অনুভব করছিল। নিজের বদলা নিজে আজ নিতে পারছে ভেবে পরিতৃপ্ত হবার চেষ্টা করছিল। তখনই বিধুপ্রসাদ বাবু পিছন থেকে এসে ইশিকাকে ডাকলেন, ম্যাডাম আপনি এখানে? আমি কখন ভুবনকে নন্দনপুর পাঠিয়েছি গাড়ি নিয়ে। শর্মাজি বললেন আপনার গাড়ি খারাপ হয়েছে, বাসে আসছেন। নন্দনপুর থেকে যেন আমি ব্যবস্থা করি। আপনি তো একটা কল করতে পারতেন আমাকে, আমি আগেই। বিধুপ্রসাদকে ব্যস্ত হতে দেখে ইশিকা বলল, আরে এত ব্যস্ত হবেন না, এদিকটা আমার চেনা ছিল। বৈশাখ মাসের দিকে বেরবাটিতে মেলা হয় না, একবার এসেছিলাম। বিধুপ্রসাদ তারপরেও শান্ত হতে পারলেন না। মাথা চুলকে বলতে লাগলেন, তবুও একা একা আসাটা আপনার ঠিক হয়নি ম্যাডাম। ফাঁকা মাঠের মাঝে রাস্তা। ইশিকা আবারও হালকা হেসে বলল, কিছু অসুবিধা হয়নি প্রসাদদা, আপনি সব রেডি করে এনেছেন তো? চলুন সাইডটা দেখে নি। ইশিকা বটতলা থেকে উঠে যেতেই গম্ভীর মুখে সাধু বললেন, বেটি আমার দক্ষিণা। বিধুপ্রসাদ জটাধারীর দিকে রাগত চোখে তাকিয়ে বললেন, কৃপান বাবা, ইনি মজুমদার ম্যাডাম, আমাদের নতুন আধিকারিক। সাইটটা ইন্সপেকশন করে ক্লিয়ারেন্স দিলেই ফান্ড অ্যালট হবে। সব শুনেও সাধু বাবা বিধুপ্রসাদের দিকে হা করে তাকিয়ে আছে দেখে ইশিকাও বুঝতে পারল উনি কিছুই বোঝেননি। বিধুপ্রসাদ একগাল হেসে ইশিকার দিকে তাকিয়ে বললেন, আসলে ম্যাডাম ওনারা এই বেরবাটি আশ্রমেই থাকেন, খ্যাপাকালীর মন্দিরের দেখাশোনা করেন। আপনাকে বলেছিলাম না, সবকিছুই মেনটেনেন্স না করলে। ইশিকার কানে বিধুপ্রসাদের সব কথা ঢুকছিল না। ও এক দৃষ্টিতে তাকিয়েছিল রুদ্রাক্ষধারীর দুই ভ্রুর নিচে কঠোরগত দৃষ্টির দিকে। সাধু বাবা যে এতক্ষণ বকবক করে দক্ষিণা না পেয়ে অসন্তুষ্ট তা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছিল। তবে এই প্রথমবার ইশিকার আর কোনো সাধুর অসন্তুষ্টি দেখে অভিশাপের ভয় হচ্ছিল না, বরং করুণা হচ্ছিল। এতক্ষণ যে ইশিকা প্রতিশোধ নিতে চাইছিল ভণ্ড সাধুর প্রতি, তারই কেমন যেন ওই ছেঁড়া গেরুয়া উত্তরীয় দেখে মায়া হলো। বিধুপ্রসাদ সাধু বাবার রাগী চোখ দেখেই আবার ওনাকে উদ্দেশ্য করে বললেন, কার দিকে ক্রোধাগ্নি বর্ষণ করছেন বাবা? এতদিন ধরে তো সরকার থেকে কোনো ব্যবস্থা করেনি, উনিও ফিরে গেলে আবার এরকমই সব ভেঙে চুরে পড়ে থাকবে। কাঁপা কাঁপা গলায় সাধু বাবা জিজ্ঞাসা করলেন, উনি সরকারের লোক? বিধুপ্রসাদ হেসে বললেন, হ্যাঁ বাবা, খোদ সরকারের অফিস থেকে সুপারভাইজ করতে এসেছেন। সব দেখে শুনে গিয়ে রিপোর্ট দিলেই কাজ শুরু হবে। আশ্রমের বাগান পরিষ্কার করে একদিকে অরফ্যানেজ হবে, আর খ্যাপাকালীর মন্দিরটাও সংস্কার হবে। সাধু বাবা সব বুঝতে পেরে দ্বন্দ্বে পড়ে গেলেন।
তবে গেরুয়া ধারণ করেছেন যখন, সাধারণের কাছে তো আর নিজের অহংকে ছোট হতে দিতে পারেন না। ঈশিকার দিকে তাকিয়ে আগের মতোই গম্ভীর গলায় বললেন, তুমি সরকারি চাকুরি করো, ভেবেছিলে আমাকে যাচাই করবে, তাই তো? তবে শোনো মা, গণনা আমার ভুল হয় না, আশীর্বাদ মিথ্যে হবে না। তোমার হাতের রেখা দেখে আমি বলেছি খুব তাড়াতাড়ি স্বামী পুত্র নিয়ে সুখের সংসার করবে। অফিসে যাতায়াতের সূত্রে বিধুপ্রসাদ ওনাদের বিডিও ম্যাডামের অতীতের ঘটনা অনেক কিছুই জানেন, তাই মুখ ফসকে বেরিয়ে গেল, কৃপান বাবা কাকে কি আশীর্বাদ করছেন? ম্যাডাম তো বিবাহিত। অবশ্য মন্তব্য করে নিজেই অস্বস্তিতে পড়ে গেলেন বিধুপ্রসাদ। দ্রুত বটতলা থেকে প্রস্থানের উদ্যোগ করে তোতলিয়ে বললেন, ম্যাডাম চলুন, আমি ভুবনকে বলে দিচ্ছি, ও এখানে গাড়ি নিয়ে চলে আসবে। ঈশিকা অবশ্য সব শুনেও চলে গেল না। অনেক বছর আগে কিঙ্কর যেমন 500 টাকার নোট বের করে এগিয়ে দিয়েছিল, তেমনভাবে নিজের সাইড ব্যাগ থেকে একটা নোট বের করে সাধুর পায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আশীর্বাদ করবেন বাবা। মুচকি হেসে বিধুপ্রসাদ ভাবল, তার মানে মজুমদার ম্যামের নতুন করে বিয়ে করে ঘর সংসার করার বাসনা এখনো আছে। সাধু বাবা টাকা পেয়ে প্রসন্ন হয়ে সে সিঁদুর তেল চন্দন মাখা লাঠিটা ঈশিকার মাথায় ছুঁয়ে আশীর্বাদ করলেন, সৌভাগ্যবতী হও, পুত্রবতী হও। ঈশিকা আর কিছু না বলে এগিয়ে গেল মন্দির সংলগ্ন আশ্রমের দিকে। বিধুপ্রসাদ পান খাওয়া লালচে ছোপ পড়া দাঁতে হেহে করে হাসতে হাসতে বললেন, আসলে ম্যাডাম, ওই যারা আসে তাদেরকে ভুজুং ভাজুং দিয়ে আর কি, যা 2 পয়সা পাওয়া যায়। কখনো ভয় দেখিয়ে, কখনো মিঠে মিঠে কথা বলে, ভিক্ষাও তো কেউ দেয় না আজকাল, বুঝলেন তো? মানুষ আর ওসব বিশ্বাস করে না, বুঝে গেছে ভণ্ড বলে। ফাইলের পেপারে চোখ রেখে 4-5টা দেখতে দেখতে ঈশিকা বলল, ভণ্ড তো আমরা সবাই প্রসাদদা, লোক ঠকিয়েই তো দুনিয়া চলছে। বিধুপ্রসাদ বুঝতে পারল ইঙ্গিতটা স্পষ্টই ওর দিকে। বিধুপ্রসাদ যে নিজের কাজ ছেড়ে ঈশিকার পেছনে পেছনে ঘুরছে, তা তো এই টেন্ডারটা পাওয়ার জন্যই। আসলে তেমন নয়, মন্দিরটা মেরামত হলে আবার আগের মতো লোকজন আসবে বেড়াবাটিতে, তখন ওনাদের আবার কিছু রুজি রোজগার। কথাটা বলে হেহে করে মন্দিরের ঘণ্টাটা বাজিয়ে খ্যাপাকালীর উদ্দেশ্যে প্রণাম করলো বিধুপ্রসাদ। ঈশিকা মনে মনে ভাবল, অদ্ভুত হিপোক্রেসি, হয়তো বিধুপ্রসাদও প্রণাম করে মা কালীর কাছে মানত করছে টেন্ডারটা পেলে জোড়া পাঠা বলি দেবে, সেই কিনা আবার বলছে এসব সাধুগুলো ভণ্ড। আসলে আমাদের দুনিয়া জুড়ে শুধু লাভ ক্ষতিরই হিসেব চলে, সেখানে না আছে আশীর্বাদ আর না আছে অভিশাপ। ঈশিকা তেমন কোনো উত্তর না দিয়ে দিঘির দিকটায় গিয়ে বলল, বাহ, অনেক বড় দিঘি তো, আগাছায় ভরে আছে, এটাও পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। দিঘিটা পরিষ্কার করে তেমন কিছু লাভ হবে না ম্যাডাম, আবার তো 2 দিন পরে আগাছায়। বিধুপ্রসাদকে থামিয়ে দিয়ে ঈশিকা বলল, লাভ ক্ষতিটা আমি বুঝবো প্রসাদদা, এটা পুরোটাই একটা প্রজেক্টে হবে। সাধু বাবা বটতলাতে বসে আনচান করছিলেন, হয়তো ভাবছিলেন ওনার অতিরিক্ত লোভেই সব হাতছাড়া না হয়ে যায়। বিধুপ্রসাদের সাথে ঈশিকাকে ফিরতে দেখেই গলার স্বর নামিয়ে বললেন, মা দেখো একটু, জায়গাটার মেরামত হলে আমাদের বড় উপকার হবে। আমাদের আশীর্বাদ বিফল হয় না মা, তোমারও মঙ্গল হবে। ঈশিকা হালকা হেসে আর কোনো উত্তর দিল না। মনে মনে শুধু ভাবল, এদের গণনা মিথ্যে হলেও অন্তর্যামের নির্দেশ মিথ্যে হয় না। তাই তো কোনো একদিন যেই বেরবাটির বটতলে বসে যারা ওর ভাগ্য আর ভবিষ্যতে নিদান দিয়েছিল, আজ তাদেরই ভবিষ্যৎ লিখতেও এখানে এসেছে। বিধুপ্রসাদের মনটায় এদিকে সবকিছুর পরে খুশিতে নাচতে লাগলো। মনে মনে বলল, সবই তোর লীলা রে খ্যাপা মা, না হলে কি আর তুই টেনে আনতিস ম্যাডামকে? ভাগ্যিস ওই কৃপান বাবার চোখে পড়েছিল, আমাকে আর তেমন কিছু বলতে হলো না, উনি আমার কাজটা সহজ করে দিলেন। ঈশিকা ফেরার পথে মনে মনে হাসতে লাগলো কৃপান বাবার কথাটা মনে করে। স্বামী পুত্র নিয়ে সংসার, সৌভাগ্যবতী পুত্রবতী হওয়া সত্যি কি সম্ভব? ঈশিকার ডিভোর্সের সম্পূর্ণ কারণটা হয়তো আজও সবাই জানে না। সেইবার মিসক্যারেজের সময় ওর ইউটারাসটাই বাদ দিতে হয়েছিল। ঈশিকার সাথে ওর শ্বশুর শাশুড়িও জেনে গেছিল ঈশিকার কখনো মা হতে পারবে না। কোনো আশীর্বাদে কি সেসব জোড়া লাগা সম্ভব? আজ আর আশীর্বাদে বিশ্বাস করে না ঈশিকা, কিন্তু মানুষে যেও আজও বিশ্বাস করে। ওর মাধ্যমে যদি এতগুলো মানুষের ভালো হয়, ও কি তাতে আপত্তি করতে পারে? তারা মিথ্যুক, তারা ভণ্ড, তারা ছলনার আশ্রয় করে, কিন্তু কি জন্য এসব করে? দুমুঠো অন্যের জন্যই তো। অভাবকে যে ঈশিকা জীবনে খুব কাছ থেকে দেখেছে, অস্বীকার করবে কি করে? বিধুপ্রসাদ গাড়িতে ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম আপনি অফিসে যাবেন তো? মানে আপনাকে তো যেতেই হবে একবার, বায়োমেট্রিকের ব্যাপার আছে যখন, তাহলে আজকে ক্লিয়ারেন্স দিয়ে দিতেন যদি। ঈশিকা হেসে বলল, প্রসাদদা আপনি ভুলে গেছেন, আমার এখনো খাতা কলমেই ভরসা।
আমার হাতে রেখার উপরে সাধু জ্যোতিষের বিশ্বাস থাকলেও মেশিনের নেই, কি করব বলুন। ইশিকার হাসিটাই যেন বিধুপ্রসাদকে ব্যঙ্গ করে বুঝিয়ে দিচ্ছিল ও এতক্ষণ ভুল ভিত্তিতেই ভরসা রেখেছে। বিধুপ্রসাদের মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেল। ওনাকে দেখে অস্পষ্ট স্বরে ইশিকা বলল, তবে চিন্তা করবেন না, হাতে রেখা মিথ্যে বললেও আমার কলম ঠিক আপনার ক্লিয়ারেন্স দিয়ে দেবে। কাল আমাদের ইঞ্জিনিয়ার প্রশান্ত বাবুর সাথে কথা বলে নেবেন, আমি ফাইলটা প্রসেস করে দেব। কি জানেন তো প্রসাদদা, আমি আশীর্বাদে বিশ্বাসী না হলেও মানুষে বিশ্বাসী, মানুষের অভাবে বিশ্বাসী। গাড়ির জানালায় মাথাটা হেলিয়ে দিতেই ইশিকার বিবেক ওকে আবার প্রশ্ন করল, তুই কি তবে আস্তিক নাকি নাস্তিক? নিজের বিবেককে উত্তর দিল ইশিকা, আমি আস্তিক, মনুষ্যত্বে বিশ্বাসী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।